আপনাদের যে জ্ঞান, আর সেই জ্ঞানের যে সুফল, সেটা আপনাদের দেশের 18 কোটি মানুষকে পৌঁছে দিতে পারবেন, সেই বিশ্বাস আমার আছে। আপনারা এখানে 5টি বিষয় আপনারা পলিসি ডায়ালগে অন্তর্ভুক্ত করেছেন। এখানে আমি যতটুকু দেখলাম যে সময়ের অভাবে সবগুলো বিষয় উপস্থাপন করেছেন। আসলে আমার মনে হচ্ছে যে আপনারা এই 5টি বিষয়ের উপরে আলাদাভাবে 5টি সেমিনার, এবং যারা এখানে আপনাদের সঙ্গে যারা বাংলাদেশের ভেতরে যারা কাজ করবে সেই নির্দিষ্ট বিষয় নিয়ে তাদেরকে হয়তো আপনারা সম্পৃক্ত করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের কাজের বাস্তবায়নের দিকটি অনেকটা সহজে সুফল মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ভবিষ্যতে আমি আশা করি আপনারা আপনাদের এই আলোচনায় দেশীয় যারা এন্টারপ্রেনার রয়েছেন তাদেরকেও সংযুক্ত করবেন, এবং বিদেশে আপনারা যারা রয়েছেন যারা সেখান থেকে নতুন আইডিয়া গুলো আপনাদের দেবেন, আপনারা যদি একসঙ্গে যৌথভাবে এগুলো বাস্তবায়ন করেন তাহলে আমার বিশ্বাস কাজগুলো সুফল বাংলাদেশের 18 কোটি মানুষ। আমি বক্তব্য দীর্ঘ করবো না, তবুও আপনাদের এই আলোচনায় এসে আমার নিজের জীবনের প্রায় 60 বছর আগের কিছু অভিজ্ঞতার কথা মনে হয়। যখন সেখানে প্রথম পড়তে চাই, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেখানে গিয়ে প্রথম, এটা যারা বিদেশে গিয়েছেন আমার মনে হয় সকলেরই এই অভিজ্ঞতা আছে। আমরা সেখানে গিয়ে প্রথম বিলেতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, লেখাপড়ার জন্য ক্লাস করেছি, কিন্তু মনের মধ্যে সবসময় একটা ইচ্ছা থাকতো, আমি জানি না আপনাদের বিদেশে প্রথম সেই উপলব্ধি আমরা বিলেতের রাস্তায় যখন ঘুরতাম তখন মনে হতো যদি একটা বাংলাদেশ তখন ছিল না, পাকিস্তান, তাই বলছি যে একজন বাঙালির সঙ্গে যদি সাক্ষাৎ হতো তাহলে কথা হবে, যদি বাংলায় কিছু কথা বলতো, বাংলাদেশি খোলাখুলি বলছি, সহজ ভাষায় বলছি, বাংলাদেশি খাবার যদি খেতে পারি তাহলে এই উপলব্ধি যখন লেখাপড়া শেষ হয় আমি খোলাখুলি বলছি, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাংলাদেশে ফিরে আসবো। আমার অনেক বন্ধু সহপাঠী তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা সে দেশে থেকে যায়। আমি আজকে গর্বের সঙ্গে বলতে পারি যারা বিদেশে থেকে গিয়েছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু, বিশেষত বিশেষ করে শিক্ষা অঙ্গনে বিশ্ববিদ্যালয়ে বা কলেজে বা অন্য কোথাও যারা থেকে গিয়েছিলেন, পরবর্তীতে আমি লক্ষ্য করেছি তারা সবাই কিন্তু কোনো না কোনো সময় বাংলাদেশে ফিরে আসছেন, আবার চলে গিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সংযোগ রেখেছেন এবং বাংলাদেশের কল্যাণে তারা সবসময় তারা চিন্তা করেছেন এবং দেশের মঙ্গল সাধনে তাদের অবদান করেছেন। আমি আলাদা করে নাম বলবো না, নাম বললে আপনারা চিনবেন, আপনাদেরই সহকর্মী, আপনাদেরই সেখানে একসঙ্গে তারা কাজ করছে। এই যে বিদেশ একটি লেখা থেকে আমার একটা নাম করা একজন বিখ্যাত লেখক, তার একটি উপন্যাস যারা বিদেশে থাকেন, যারা আবার দেশের সঙ্গে সংযোগ রাখেন বা কারো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেখান থেকে একটি লাইন আমি চাই। একজন এই আমরা এই পক্ষে যারা আছি, আমাদের যাদের বিদেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, তাদের জীবন দর্শন নিয়ে অনেক উপন্যাস, সেই উপন্যাসের যে শেষ লাইনটি ছিল আমি সেটা আজকে আপনাদের চাই। সেটা লেখা ছিল একজন ব্যক্তি তার যে উপলব্ধি জীবনের শেষ প্রান্তে তিনি বলেছিলেন, আমার কোনো দেশ নেই, আমার কোনো বিদেশ নেই, আমার দেশ এবং বিদেশ এক
একাকার। তো আমি আমি নিজেও মাঝে মাঝে চিন্তা করি, বিশেষ করে আপনারা যারা আরো দীর্ঘদিন বিদেশে থেকেছেন, আমি বিশ্বাস করি আপনাদের কিন্তু দেশ এবং বিদেশ একাকার। এবং আপনারা আজকে এখানে যে ছুটে এসেছেন, আপনারা সেই দেশের টানেই ছুটে এসেছেন। দেশকে আপনারা কিছু দেবেন সেই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা দেশে ফিরে এসেছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। বক্তব্য দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এইটুকু বলবো যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা যে প্রস্তাবগুলো দিচ্ছেন সেগুলো বাস্তবায়ন, এগুলো শুধু কাগজে কলমে থাকলে দেশের মানুষ উপকার, এবং সেটি বাস্তবায়িত করতে হলো। প্রথম যে আলোচনাটি আমি শুনেছি দেখুন, বলেছেন যে 270 বছর আগে আমেরিকা বিশ্বের 1 নম্বর শক্তি ছিল। তো আজকে কথা বলতে হয় যে অ্যামাজন ইকোনমি আমরা অবশ্যই আমরা অনুসরণ করব। বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু অ্যামাজন ইকোনমির কাছাকাছি অনেক কিছুই তৈরি করেছে। তারা চাইবে বা প্রত্যাশা করবে সেটা হচ্ছে আপনাদের সক্রিয় সমর্থন। আমি সেটা বিশ্বাস করি বাংলাদেশের ভেতরে যে তরুণ প্রজন্ম রয়েছে তারা যদি আপনাদের সেই প্রত্যক্ষ সমর্থন পায় তাহলে তারা সেই অ্যামাজন ইকোনমি অনেক সামনে যাবে। একজন বলেছেন অ্যাপের কথা বলেছেন, বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা অ্যাপ তৈরি করেছে। এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে অনেক সরকার অনেক কিছু বলে প্রচার করে, কিন্তু এদেশে কিন্তু আইসিটির যে ভিত্তি, আইসিটি সে ভিত্তি কিন্তু বাংলাদেশে বেগম খালেদা জিয়া তিনিই কিন্তু স্থাপন করেছেন। এদেশে ইন্টারনেট হাইওয়ে কথা করেছেন, ইন্টারনেট হাইওয়েতে প্রবেশের দ্বার কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এদেশে সাবমেরিন কেবল থেকে শুরু করে এবং সর্বপ্রথম এই প্রকাশ্যে যে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়ে এদেশে আইসিটি মন্ত্রণালয় কিন্তু এই কথাগুলো ভুলে গেছে। আজকে আমরা যদি সেই সূত্র অনুসরণ করে সামনের দিকে যদি আমরা এগিয়ে না যাই তাহলে কিন্তু আমরা বলবো যে আমরা আমাদের পূর্বসূরীদের প্রতি যথেষ্ট সুবিচার করি। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আপনারা বাংলাদেশে এসেছেন, আমি আবার আপনাদের অভিনন্দন জানাই। আপনারা হয়তো ফিরে যাবেন, আমি আশা করব আপনারা আবার ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষের কল্যাণে, মানুষের অর্থনৈতিক উন্নয়নে আপনারা আপনাদের অবদান রাখবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সবশেষে যে কথাটি বলবো, যে অনেকে বলেছেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং বাংলাদেশের গণতন্ত্রের যে মডেল সেই মডেল কিন্তু আমরা বিলেত থেকে নিয়েছি। ওয়েস্টমিনস্টার মডেলে কিন্তু আমরা গণতন্ত্র আমরা প্র্যাকটিস করি। আমেরিকার গণতন্ত্র রয়েছে একটু ভিন্ন ধারায়, একটু ভিন্ন ধাঁচে, কিন্তু গণতন্ত্রের যেটা মূল কথাটি, যেটা সবশেষে মাহিদুর রহমান সাহেব বলেছেন যে এই যে কথা বলা, আমি একটি তথ্য আপনাদের দিতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে। একটা অবাক বিষয় যে বাংলাদেশের মানুষের সাইকোলজি এরকম, আপনি আপনি তাকে ধন দৌলত অর্থ বিত্ত গ্রহণীয় খাবার সম্পদ অনেক কিছু আপনি অফার করতে পারেন, পাশাপাশি যদি আপনি বলেন যে হয় তুমি এগুলো নিবে অথবা তুমি কথা বলার, আমি যতটুকু দেখেছি বাংলাদেশের মানুষের মধ্যে যদি এই দুটো চয়েসের মধ্যে যে কোনো একটি
নেবার জন্য বলা হয়। বাংলাদেশের মানুষ কিন্তু বলবে, আমি অর্থবিত্ত বৈভব চাই না, আমি স্বাধীন হতে চাই। এটাই হচ্ছে কাজে আমরা সেই প্রাচীন কাল থেকে মুঘল সাম্রাজ্যের কথা চিন্তা করে সারা ভারতবর্ষকে তারা প্রায় কব্জা করে নিয়েছিল। বাংলাদেশকে কিন্তু সেভাবে বারবার যেতেও স্বাধীন চেতা দেশ, স্বাধীন চেতা মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। কাজে আমাদের দায়িত্ব সেই প্রক্রিয়া যাতে সঠিকভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে, তার জন্য যদি আমরা কিছু অবদান রাখি, সেটাই হবে আমাদের দায়িত্ব পালনের পথে সবচেয়ে উত্তম। এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা দীর্ঘ 17 বছর আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন। নিজের অভিজ্ঞতা থেকে বলি, একবার আমি তাকে স্থায়ী কমিটির সভায় বলেছিলাম, এই মিথ্যা মামলা আপনি কেন আদালতে হাজির? কিন্তু আমাদের অনেকের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়, আপনি যদি অনুমতি দেন, আপনি আমি নিজে বলছি যে আমার বিনীত অনুরোধ, আপনি 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 আদালতে যাবেন না, এবং আমাদের লক্ষ লক্ষ যে মামলা আমাদের বিরুদ্ধে আমরা কেউ আদালতে যাব না, দেখি এই সরকার। আপনার শুনে অবাক হয়ে যাবে, তিনি উত্তর দিয়েছিলেন যে তারা অন্যায় করতে পারে, কিন্তু আমি নিয়ম ভঙ্গ করতে পারি। আমি প্রতিবাদ করব এবং আমি এটা মোকাবেলা করব। তার উপরে নির্যাতন, জুলুম, আপনারা জানেন যে নাজিমুদ্দিন রোডের একটি নিঃসঙ্গ কারাগারে তাকে কিভাবে দীর্ঘ সময়, এবং সেখানে তিনি সুচিকিৎসা পাননি। বললে হয়তো অর্থে হবে না, যে সুচিকিৎসার অভাব, যখন চিকিৎসার প্রয়োজন ছিল সেটা না পাওয়ার কারণে তার স্বাস্থ্য প্রভাবন হয়েছিল, যার ফলশ্রুতিতে তার জীবন অবসান হয়েছে। এটাও হতো আপনারা লক্ষ্য করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পরে লন্ডনে, আপনারা অনেকেই লন্ডনে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি আমাদের পরিচালনা করেছেন কঠিন সংগ্রামের বছরের পর, এবং আমরা শ্রদ্ধা জানাই 2024 জুলাই অগাস্টের যারা যোদ্ধা ছিল। কিন্তু একথা বলে ভুলে গেলে চলবে না যে সেই যোদ্ধারা এমন একটি পরিবেশে পরিবর্তনের চূড়ান্ত যে ঘটনাটি ঘটিয়েছিল, তার পেছনে কিন্তু ছিল আমাদের বিএনপি দীর্ঘ 17 বছরের সংগ্রাম। আমি এভাবে বলে শেষ করব যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিবাদ বিফল হয়ে আমরা রাজনৈতিক একটি বিস্ফোরণীয় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছিলাম। সেখানে ছাত্র জনতা এসে পিয়াসলাইয়ের কাঠি দিয়ে যখন ছড়িগুলো তৈরি করে, সেভাবে ছড়িগুলো সৃষ্টি করেছিল, যার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছে। যে বিস্ফোরণে স্বৈরাচারী আওয়ামী সরকার এ দেশ থেকে কাপুরুষের পালিয়ে যেতে পারে। মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ, আমি যেটা বলেছি, তারা স্বাধীনতাকামী মানুষ, তারা কথা বলতে চায়, তারা ভোট দিচ্ছে, এবং বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত, জনগণের যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব এই দেশে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। সকলকে